এখন যে পরিস্থিতিতে আছেন, ভালো হোক কিংবা খারাপ, আল্লাহর শুকর আদায় করেন। মনে রাখবেন, যা কিছু হচ্ছে তা কিন্তু আল্লাহর ইশারায়, আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে। হয়তো আপনার ভুলের কোনো সাজা দিচ্ছে, নয়তো আপনার ঈমানের পরীক্ষা করছে। আল্লাহ আপনাকে সবর দিবেন ও গুনাহ মুক্ত করবেন। আপনার শুধুমাত্র দরকার ওনার ওপরে তাওয়াক্কুল করা আর ধৈর্য ধরা। যা কিছু হচ্ছে আপনার উত্তমের জন্য হচ্ছে, আর সামনে যা হবে আরও উত্তম হবে, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন, আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। দিস ইজ মি মারফি ফ্রম JM মারফিস ডায়েরি। সকালে নাস্তা শেষ করে মিষ্টি রোদ পোহাতে একটু ছাদে গিয়েছিলাম। এরপর এসেই দুপুরে রান্নার আয়োজন করছি। প্রথমে লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম। এরপর আমি এখানে পালং শাক ভাজি করে নিচ্ছি। পালং শাকটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর বেশি করে পেঁয়াজ, চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিলাম। এই পালং শাকটা কিন্তু খুবই উপকারী, আমরা তো কম বেশি সকলেই জানি। বিশেষ করে বাচ্চাদের জন্য অনেকটাই উপকারী। আমি তাই চেষ্টা করি আমাদের খাদ্য তালিকায় 2-1 দিন পর পরই পালং শাক রাখার। আমি কিন্তু রান্না করছি, রান্নার ফাঁকেই ওকে একটু দেখতে আসলাম। অনেকক্ষণ ধরে ওকে ডাকছিলাম, আর এখানে এসে দেখি আমার মেয়ে একা একাই ড্রয়িং রুমে খেলনা দিয়ে খেলা করছিল। আর দেখেনি অবস্থা, প্রতিটা জিনিস এলোমেলো করে রেখেছে। আসলে বাচ্চাদের ঘর যতই কিনা গুছানো হোক, ওরা তো এলোমেলো করবেই। রান্নাঘর থেকে অনেকবারই জাইফা বলে ডাক দিয়েছিলাম। ইউজুয়ালি সে জাইফা বলে ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কাছে চলে আসে। যেহেতু সাড়া দিচ্ছিল না, তাই নিজেই একা দেখতে আসলাম। জাইফা যখন খেলনা দিয়ে সব কিছু এলোমেলো করে ছিটিয়ে রাখি, আমি কিন্তু ওকে একদমই বাধা দেই না। ওর স্বাধীনতা মতো ওকে খেলতে দেই। আমি কিন্তু ঘর গোছানোর মতো অনেক সময় পাবো, কিন্তু আমার মেয়ের এই খেলার বয়সটা কখনোই ফিরে পাবো না। ছোটবেলা ওরা যে স্বাধীনভাবে আনন্দ নিয়ে খেলা করে, সেই সময়টা কিন্তু কখনোই ফিরে পাওয়া যায় না। ওদের এই মিষ্টি মধুর সময়টা ওদের মতো করে এনজয় করতে দেই। দেখেন, আমি চলে যাওয়ার সময় যখন টাটা দিচ্ছিলাম, ও আমার সাথে সাথে টাটা দিচ্ছিল। এরপর আবার ব্যাক করলাম রান্নায়। গৃহিণীদের তো প্রধান কাজই হচ্ছে খাবার রান্না করা। আমি এখানে প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে মশলা দিয়ে হালকা করে ভেজে নিব। মাছটা আজকে আমি ভুনাই করছি। আর দেখেন, রান্নার মাঝে মাঝে কিন্তু আমার মেয়ে আবার চলে আসছে। ও কিন্তু এমনই করে, ও কখনোই একসাথে একটানা কোনো কিছু নিয়ে খেলতে পারে না। সব কিছু এলোমেলো করে, একটা খেলনা দিয়ে 5-6 সেকেন্ডের বেশি কখনোই খেলে না। আর এই যে রান্নাঘরে এসেই ওর প্রধান কাজ হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে খেলা। আমি এত মানা করি, তারপর আমার কথা একদমই রাখতে চায় না। আর রান্নার মাঝে আমার পা ধরে এরকম আমার কোলে উঠতে চায়। তখন আসলে ওর মায়া মুখটা দেখে ওকে না ধরে আর থাকতেই পারি না। এরপর কিছুটা সময় মেয়ের সাথে খেলা করেছিলাম। ওকে কিছুটা সময় দেওয়ার পর আবার চলে আসলাম রান্নার কাজ করতে। আমি এখানে চাক করে বেগুন কেটে নিচ্ছি। বেগুন ভাজাটা কিন্তু বরাবরই আমার খুবই পছন্দের। হয়তো অনেকে বেগুন ভাজাটা অ্যালার্জি জাতীয় কারণে খেতে পারছেন না, কিন্তু অনেকেরই কিন্তু বেগুন ভাজাটা খুবই পছন্দের হয়ে থাকে। রান্নার কাজের পাশাপাশি আমি আমার মিষ্টি আপু ভাইদের সেই পুরনো কথাটা আরও একবার মনে করিয়ে দিতে চাচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন। আপনার দেওয়া ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি ভিডিওর কোনো অংশ খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন।
এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা কিনা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের প্রতি অনেক ভালোবাসা রইল। কথা বলতে বলতেই আমি কিন্তু বেগুনগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু বেগুনগুলো লবণ হলুদ মরিচ দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম, এতে করে কিন্তু বেগুনের তেলটা খুব কম লাগে। আমি এখানে কম তেলে বেগুনটাকে আস্তে আস্তে ভেজে নিব। এরকম একটা পর্যায়ে কালার আসার পর আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেগুনগুলোকে খুব কম তেলে আস্তে আস্তে ভেজেছিলাম। ঢাকা থেকে জাইফার ফুপ্পা একটি বিশেষ কারণে আমাদের বাসায় এসেছিল। আর্মিদের প্রমোশনের জন্য একটি পরীক্ষা চলছে, সেই পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্যই তাকে এত দূর আসতে হয়েছে। যদিও তার আসতে আসতে প্রায় সন্ধ্যা থেকে রাতই হয়ে গিয়েছিল। এরপর তাকে রাতের খাবার দিয়ে আমি বেসিনের সিঙ্কটা ভালো মতো পরিষ্কার করে নেওয়ার জন্য আগেই একটু থালাবাটিগুলো মেজে নিচ্ছিলাম। আসলে আমার মা বলেছে, যদি কিনা ঘরের জামা কাপড় আর বাসনকোসন একদম পরিপাটি থাকে তখন কিন্তু ঘরটা অটোমেটিকই গুছানো আর পরিপাটি লাগে। আর যদি আমরা যখনের কাজ তখন করে ফেলি তখন কিন্তু কাজগুলো আর জমা হয়ে থাকে না, এক এক করে কাজগুলো করতে আর কষ্ট হয় না। তাই আমরা চেষ্টা করব যখনের কাজ তখন করে ফেলতে। অনেক সময় অনেক পরিশ্রম করে কাজ না করে স্মার্টলি কাজটা হ্যান্ডেল করলে তখন কিন্তু সময়ও বেঁচে যায় আর আমাদের কষ্টটাও কিন্তু অনেকটা কমে যায়। তাই অনেক সময় গৃহিণীদেরও স্মার্টলি কিছু টুকটাক আইডিয়া কাজে লাগাতে হয়, এতে করে আমাদেরই সময় বেঁচে যায় আর সাথে আমাদের কাজের কষ্টটাও কিন্তু অনেকটা কমে যায়। রাতে যদি 1 ঘন্টা একটু বেশি কাজ করা হয় তখন কিন্তু সকালবেলাটা খুব ফ্রেশভাবে শুরু হয়। সকালবেলা তখন আর অত কাজের প্রেশার মাথায় থাকে না। আমার মেয়ে যেহেতু রাতে ঘুমিয়ে পড়েছে তাই ওর ঘুমানোর পরেই আমি টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। যেমন ধরেন আগামীকাল সকালে আমি যে নাস্তাটা বানাবো তার কিছুটা প্রিপারেশন যদি আমি আগে থেকে নিয়ে রাখি তাহলে কিন্তু সকালবেলা নাস্তার বড় একটা প্রেশারের অনেকটাই কমে যাবে। আমার যেহেতু সকালবেলা বাচ্চাকে নিয়ে ঘুম থেকে উঠতে খানিকটা লেট হয় তাই আমি চেষ্টা করি রাতেই কিছুটা কাজ এগিয়ে রাখতে। রাতে যেহেতু আমি অনেকটা কাজই এগিয়ে রাখি তাই সকালে একটু লেট করে উঠলেও কিন্তু আমার সমস্যা হয় না, এতে করে আমার কাজটা করতেও সুবিধা হয় আর সময়টাও অনেকটা বেঁচে যায়। আমি এখানে গতকাল রাতে আলু কুচি করে রেখেছিলাম, সাথে পেঁয়াজ কাঁচামরিচ তো আগে থেকেই কাটা ছিল, এতে করে সকালবেলা উঠেই আমি প্রথমে আলুটা ভাজি করে নিচ্ছি। আর আপনারা অনেকেই রিলেট করতে পারবেন যাদের কিনা বাসায় বাচ্চা আছে। ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা অনেকটাই কষ্টের, তাই বাচ্চা যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই মায়েরা দ্রুতভাবে অনেক কাজ করার ট্রাই করে। বাচ্চা যতক্ষণ সজাগ থাকে চেষ্টা করি ওকে অনেকটা সময় দেওয়ার, আর তাছাড়াও ওকে নিয়ে কোনো কাজ করতে গেলে তা আমি করতে পারি না, সব কিছু এলোমেলো গোলমাল করে ফেলে। তাই যতক্ষণ আমার মেয়ে ঘুমায় ততক্ষণই আমি তাড়াহুড়া করে সব কাজ স্মার্টলি করার চেষ্টা করি, যাতে কি না আমি খুব শর্টকাট সময়ে খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলতে পারি। যেহেতু আমার আলুটা কাটা ছিল তাই আমার আলু ভাজি করতে মানে আলুটা বসিয়ে দিতে 3 থেকে 4 মিনিটের বেশি কিন্তু লাগেনি, তখন আমাকে এই দিকে সময়টা খুব কম দিতে হয়েছে। প্রতিদিনের রুটি বেলার ঝামেলা এড়াতে আমি কিন্তু রুটি ফ্রোজেন করে রাখি, যখন প্রয়োজন হয় তখন জাস্ট ভেজে নিলেই কিন্তু হয়ে যায়, এতে করে সময়টাও বেঁচে যায় আর সাথে কাজটাও তো কমপ্লিট হয়ে যায়। মা বেশ অনেকগুলো রুটি ফ্রোজেন করে দিয়েছিল, সেখান থেকে কয়েকটা রুটি আমি ভালো মতো ছেঁকে নিব। এক এক করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি, এতে করে কিন্তু আমার রুটি বানানোর যে সময়টা সেই সময়টা কিন্তু লাগছে না, আমি খুব শর্টকাট ওয়েতেই কিন্তু সকালবেলার নাস্তাটা কমপ্লিট করতে পারছি। যেখানে ধরেন নাস্তাগুলো রেডি করতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগতো সব কিছু মিলিয়ে, সেখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের ভিতরেই খুব ইজিলি নাস্তা বানিয়ে ফেলতে পেরেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।